সরকার চাইছে আমরা কোনো দায়িত্ব নেব না, সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে উঠে যাক, ভোগে চলে যাক, কতগুলো অনলাইন ক্লাসের কোম্পানিকে দিয়ে তাদের লাগাম ছাড়া লাভ করার সুযোগ সুবিধা করে দেবো। প্রথম সর্বনাশটা করেছে মোদী সরকার। ক্লাস 8-এর বাচ্চার তো আর ভোট নেই, ক্লাস 10-এর ছাত্রের তো ভোট নেই, ফলত সেই স্কুল কলেজ সে বন্ধ হয়ে থাকবে, সে লাটে উঠে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তার ভবিষ্যৎ লাটে উঠে যাবে কি দেয় সরকারের? আমি বলছি যে স্কুল কলেজ খোলার কোনো বিকল্প নেই, স্কুল কলেজ খুলতেই হবে। তো আপনি তো একজন এসএফআইয়ের নেতা, আপনার কোনো দিন এরকম অফার আসেনি কোনো দলে যোগদান করার জন্য বা কোনো কিছু? এখনও যারা ছায়ার নিচে জিরিয়ে নিয়ে যন্ত্রণায়, এখনও যারা হারিয়ে যেতে চায় না তবু গান শোনায়, এখনও যারা আকাশ চিরে বৃষ্টি হতে চাইছে না, আমরা কেবল শুধু তাদের কথা বলতে চাই। জ্যোতি বসু বলতেন যে মমতা ব্যানার্জির সবথেকে বড় অপরাধ এটা নয় যে উনি বামপন্থীদের বিরোধী, অনেকেই হতে পারেন। মমতা ব্যানার্জির সবথেকে বড় অপরাধ হলো উনি বিজেপিকে পশ্চিমবঙ্গে ডেকে এনেছেন। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, রয়েছি আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে। আজকে আমরা কথা বলবো এসএফআইয়ের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যের সঙ্গে। প্রথমে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? আছি, ভালো আছি, কোভিড থেকে সেরে উঠেছি, সবে একটু দুর্বলতা আছে, ভালো আছি। আমরা জানি সাধারণত এসএফআই হচ্ছে ছাত্র সংগঠন, সেখানে ছাত্রদের যে কোনো সমস্যায় তারা আন্দোলন করে, তারা গর্জে ওঠে। অথচ আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 বছর হয়ে গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি সমস্ত কিছু বন্ধ রয়েছে, এবং মাঝখানে কিছু দিনের জন্য খুললেও আবার পুনরায় এই লকডাউনে সে বন্ধ করে দেওয়া হলো, ছাত্ররা আজকে ঘরে বসে। তাদের ব্যাপারে আপনি একজন ছাত্র নেতা হিসেবে কি ভাবছেন? এসএফআই ছাড়া আর কে এই নিয়ে কথা বললো গত 2 বছরে আমি তো জানি না। আমি টিএমসিপিকেও দেখিনি এই নিয়ে কথা বলতে, এবিভিপিকেও দেখিনি, বা অন্য আরও যারা আছে ছোটোখাটো আমি কাউকেই দেখিনি। আমরা খুব এই নিয়ে অন্য কিছু বামপন্থী সংগঠন হয়তো 1-2বার বলেছে। আমরা প্রথম থেকে কোভিড যখন শুরু হয় 2020 সালের মার্চ মাসে, তার 1 মাসের মধ্যে আমরা বিকল্প নীতি কি হওয়া উচিত, কোভিডের সময় এই ধরনের বড় ভাইরাসের আউটব্রেক, এর আগে ইবোলা ভাইরাস হয়েছিল আফ্রিকাতে, এবং তারপরে তার যা অভিজ্ঞতা দেখা গিয়েছিল যে অন্যতম ওয়ার্স্ট এফেক্টেড অংশ হচ্ছে ছাত্ররা, বিরাট অংশের ড্রপ আউট হচ্ছে। সেটা থেকে শিক্ষা নিয়ে আমাদের সরকারের কি করা উচিত, কেবলমাত্র গোটাটা অনলাইন ক্লাসের উপরে নির্ভর হয়ে গেলে দরিদ্র অনগ্রসর অংশের ছাত্ররা তারা বাদ পড়ে যাবে, যাদের হাতে দামি মোবাইল ফোন নেই, যাদের এলাকায় কানেক্টিভিটি নেই, ডেটা প্যাকের খরচ বহন করার ক্ষমতা নেই, তারা বাদ পড়ে যাবে। এই কথাগুলো আমরা সবই সরকারকে বলেছি, আজ বছর 2 ধরে বলে আসছি। সরকার যখন পানশালা খুলে দিয়েছেন কিন্তু পাঠশালা খোলেননি, শপিং মল, সিনেমা হল, বার, রেস্টুরেন্ট সব মোচ্ছপ চলছে কিন্তু স্কুল কলেজ খুলছে না, তখন চাপে ফেলার জন্য রাস্তায় বসে পড়িয়ে ক্লাসরুম করিয়েছি ছাত্রদের নিয়ে। ফলত আন্দোলনের রাস্তায় এসএফআই থেকেছে। এখন এই 3rd ওয়েভ যা বলছে এইটা খানিকটা তো মাঝখানে বেড়ে গিয়েছিল, আবার আস্তে আস্তে কমছে। যদি সরকার দ্রুত ব্যবস্থা না নেন আমরা অবশ্যই রাস্তায় নেমে আন্দোলন করব, স্কুল কলেজ অবশ্যই খোলা উচিত। সরকার বলছে মেলা হবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আমরা দেখেছি গঙ্গাসাগর মেলাতে লক্ষ লক্ষ মানুষ সেখানে এসে ভিড় করেছেন, এবং তারপরেও আবার সরকার ঘোষণা করেছে মেলা খুলে দেওয়া হবে। আর অন্যান্য বিষয়গুলো 2 দিন আগে সরকার ঘোষণা করেছে, অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার কোনো মন্তব্য করছে না। কি বলবেন এটা? জ্যোতি বসু বলতেন যে মমতা ব্যানার্জির সবথেকে বড় অপরাধ এটা নয় যে উনি বামপন্থীদের বিরোধী, অনেকেই হতে পারেন। মমতা ব্যানার্জির সবথেকে বড় অপরাধ হলো উনি বিজেপিকে পশ্চিমবঙ্গে ডেকে এনেছেন। বিজেপির ব্র্যান্ড অফ পলিটিক্সকে, আরএসএসের ব্র্যান্ড অফ পলিটিক্সকে পশ্চিমবঙ্গে ডেকে আনা, তাকে জায়গা করে দেওয়া, পশ্চিমবঙ্গকে সাম্প্রদায়িক রাজনীতির উর্বর চাষজমি বানিয়ে দেওয়া, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান। তো এখন আমরা এই কারণেই মমতা ব্যানার্জির এখন যখন উনি বিজেপি বিরোধিতার কথা বলেন আমাদের একটু ধন্দ লাগে, সন্দেহ লাগে, এই কারণেই। কারণ মমতা ব্যানার্জির আমলেই আমরা দেখেছি যে কৃষি না শিল্প, শিক্ষা না স্বাস্থ্য, এই জিনিসগুলো থেকে সরে গিয়ে রাজনীতির বিষয় হয়ে গেছে মন্দির মসজিদ, রাজনীতির বিষয় হয়ে গেছে ইমামরা ভাতা পেল তাহলে পুরোহিতরা ভাতা পাবে না কেন, রাজনীতির বিষয় হয়ে গেছে অন্য এই ধরনের জিনিসপত্র, যা আসলে রুজি রুটির ইস্যুর বাইরে গিয়ে। ফলত এই সরকার যতক্ষণ আছে, এই সরকার মেলা করবে, খেলা করবে, মোৎসব করবে, ধর্মীয় বিভিন্ন আচার যেগুলো বিজ্ঞানের উল্টো দিকে যাচ্ছে। কোভিডের সময় দেখা যাচ্ছে গোটা দেশ, চিকিৎসকরা, বিজ্ঞানীরা প্রত্যেকে বলছেন যে এটা উল্টো দিকে যাচ্ছে, এটা করা উচিত না। কিন্তু রাজ্য সরকার খুব পরিষ্কার, তারা তো রাজনীতির এজেন্ডাটাকে এটাই বানিয়েছে গত 10 বছর ধরে। মেলা হবে, খেলা হবে, ধর্মে ধর্মে ঝগড়াঝাটি হবে, জাতে ভাষায় ঝগড়াঝাটি হবে, এই বানিয়েছে। ফলত এখন গিয়ে তারা বাঘের পিঠে সওয়ার হয়ে গেছে। এখন এই ধরনের রাজনীতি থেকে বেরোনো মুশকিল, এই কারণে এখন সাহস করে মেলা বন্ধ করতে পারছে না, চাইছেও না। ক্লাস 8-এর বাচ্চার তো আর ভোট নেই, ক্লাস 10-এর ছাত্রের তো ভোট নেই,
ফলত সেই স্কুল কলেজ সে বন্ধ হয়ে থাকবে, সে লাটে উঠে যাবে, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তার ভবিষ্যৎ লাটে উঠে যাবে কী দেয় সরকারের? এই সব্যনাশা পথে হাঁটা সরকার, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস অনেক দিন আগে চালু করেছে। আজকে দাঁড়িয়ে তার কফিনে পেরেক পোতা আমরা দেখতে পাচ্ছি। ধর্মীয় অনুষ্ঠান চলছে, বিভিন্ন রকম অন্যান্য আচার আচরণ এইসব চলছে, কিন্তু আসলে যেটা দরকার লেখাপড়া হচ্ছে না, আসলে যেটা দরকার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হচ্ছে না। এসএফআইকে সুপ্রিম কোর্টে মামলা করেন, সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে বকা দিল, তবে নরেন্দ্র মোদী ফ্রি ভ্যাকসিনের ব্যবস্থা করলেন। সেই ভ্যাকসিন আজও আর আমাদের রাজ্যে যা আসছে সে দেবাঞ্জন দেবের মতো চিটিংবাজদের হাতে পড়ে যাচ্ছে, গোলা জল দিয়ে দিচ্ছে। ফলত ভ্যাকসিনের অবস্থা এখনও তো একটা বড় অংশের মানুষ পাননি, সেকেন্ড ডোজ পাননি, ফুললি ভ্যাকসিনেটেড হননি। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কী ভয়ানক অবস্থা! ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভের সময় আমরা দেখেছি, এই থার্ড ওয়েভের সময় তো এখন করোনাটার চেহারাটা খানিকটা দুর্বল বলে আপাতভাবে মনে হচ্ছে, যদিও সবটা সেরকম নয়, কিন্তু এতে মৃত্যুর হার খানিকটা কম। ফলত খানিকটা মনে হচ্ছে যে না, রাজ্য সরকার ঠিক আছে, বেঁচে যাচ্ছেন। সেকেন্ড ওয়েভের সময়, ফার্স্ট ওয়েভের সময় তো আমরা দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থা কী ভয়ানক জায়গায় দাঁড়িয়ে। এই স্কুল কলেজ বন্ধ, হাজার হাজার ড্রপ আউট হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়া অনলাইনে কিচ্ছু হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে। কিন্তু সরকারের মতিগতি নেই, তৃণমূল কংগ্রেস থাকলে এটাই হওয়ার কথা। আমরা দেখেছি যে সরকার অনলাইন পরিষেবার যে চালু করেছে শিক্ষা ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে গ্রাম্য এলাকায় অনেকের স্মার্টফোন নেই, অনেকের নেট কানেক্টিভিটি নেই, তো সেক্ষেত্রে গ্রাম বাংলার ছেলেমেয়েরা তারা কিন্তু এই শিক্ষাক্ষেত্রে থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে কি সরকারকে কি পরামর্শ দেবেন বা আপনারা কি ভাবছেন? বামপন্থীরা গোটা দেশে একটি যে রাজ্যে সরকার চালায়, কেরালা, সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সমস্ত এই ধরনের ব্যান্ডউইথ সার্ভ করে যে কোম্পানিগুলি, তাদের প্রত্যেককে নিয়ে মিটিং করে ঠিক করেছেন যে গোটা কেরালায় একটিও অঞ্চল রাখা যাবে না যেখানে ইন্টারনেট আসে না, কোনো অঞ্চল রাখা যাবে না। আমাদের রাজ্যের সরকার বাগাড়ম্বর করে গেলেন, মাঝখানে বললেন ট্যাব দেব, আমরা চাপ দিলাম, আন্দোলন করলাম, দাবি দাওয়া করলাম, বললেন ট্যাব দেব ঘোষণা করার কয়েকদিনের মধ্যে বললেন যে ট্যাব দিতে পারছি না, 10,000 টাকা দিয়ে দেবো। সেই টাকা কি সত্যি ঠিকঠাক জায়গায় ইউটিলাইজড হলো? টাকা যা চোট গেল, আমি তো তা বলছি না, কিন্তু ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের যদি সত্যি ট্যাবের টাকা দিয়েছেন, সেটা দিয়ে যদি ট্যাব দেওয়ার প্রকল্প যদি ঠিকঠাকই হতো, তাহলে ওই ট্যাবে ক্লাস 12-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা নিলেন না কেন? ফলত এই সরকার পরিকল্পনাহীনতায় ভুগছে, এই সরকারের সদিচ্ছা নেই, এই সরকারের বাজেটারি অ্যালোকেশন করা উচিত। এই যে বিভিন্ন রকম আমাদের কেবল সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলি, এদের সবাইকে নিয়ে একসাথে বসে গোটা রাজ্যের একটি এলাকাও থাকবে না যেখানে নেটওয়ার্ক সিগন্যাল কানেক্টিভিটির অসুবিধা হবে, তার পরিকাঠামো তৈরি করব আমি যুদ্ধকালীন পরিস্থিতিতে। করতে পারতেন তো সরকার, কেরালা পারলে ইনি করতে পারবেন না কেন? কিছু মিডিয়ায় তো দেখি ইনিই নাকি বিজেপি বিরোধিতা করছেন। নীতিগত বিকল্প আসলে মমতা ব্যানার্জি যে দিতে পারছেন না, প্রতিটি ছোটোখাটো ঘটনায় তার প্রমাণ হয়ে যায়। ওখানে বিজেপি তাদের জাতীয় শিক্ষানীতি, দিল্লিতে বসে তারা বলছে, ইউজিসি বলছে ব্লেন্ডেড মোড, 40% ক্লাস এখন থেকে অনলাইনেই হবে, 40% সিলেবাস অনলাইনেই হবে। এই বাইজুস বা আনএকাডেমির মতো অনলাইন ক্লাস করানোর কোম্পানিগুলো যাতে ফুলে ফেঁপে ওঠে, ওখানকার দিল্লির কেন্দ্রীয় সরকারের তাদের জাতীয় শিক্ষানীতি, সেই অনুযায়ী তারা প্ল্যানিং করছে। আমাদের রাজ্যের সরকার যদি বিজেপির বিকল্প চাইতেন, তাহলে আমাদের রাজ্যের সরকার এটা এনশিওর করতে পারতেন যে সব জায়গায় ইন্টারনেট, সবার হাতে আক্ষরিক অর্থে বাস্তবিকই গ্যাজেট পৌঁছে দেওয়া সব ছাত্রছাত্রীর কাছে, এবং সেই গ্যাজেটের ডেটা প্যাকের খরচ সরকার দিতে পারত, আরও 4টে বাড়তি ফ্রি ওয়াইফাই জোন করতে পারতেন। আমি বলছি যে স্কুল কলেজ খোলার কোনো বিকল্প নেই, স্কুল কলেজ খুলতেই হবে, কিন্তু স্কুল কলেজ একান্ত যদি বন্ধ রাখতে হয়, হঠাৎ একটা করোনার ওয়েভ ব্যাপক জায়গায় চলে গেল, 1 মাস 2 মাস 1.5 মাস 2.5 মাস যাই হোক, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিকল্প ব্যবস্থাটা রাখার জন্যে সবার জন্য, দেখো আমি প্রযুক্তির বিরুদ্ধে নই, আমরা যখন এই কথা বলছি যে অনলাইন ক্লাস নিয়ে সমস্যা হচ্ছে, আমাদের বলছে কেন প্রযুক্তি, আমরা প্রযুক্তির বিরোধিতা করছি, কিন্তু প্রযুক্তির ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা এইটা মাথায় রাখা অত্যন্ত জরুরি। প্রযুক্তির ডিস্ট্রিবিউশনটা যদি ঠিকঠাক নয়, শুধু বড় লোকের কাছে যায়, শুধু শহরের ছেলেপিলের কাছে যায়, তাহলে যা গণ্ডগোল হওয়ার তাই হচ্ছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, শিশুশ্রম বাড়ছে, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার, নাবালিকা বিবাহে আমাদের রাজ্য তো 3 নম্বরে চলে গেছে গোটা দেশের মধ্যে এই কোভিডের পিরিয়ডের মধ্যে। পাচার হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, কত রকম গণ্ডগোল বাড়ছে, কত ছেলে মেয়ে আছে মাঠে কাজ করতে চলে যাচ্ছে আর লেখাপড়ায় ফিরছে না। লেখাপড়ার গুরুত্ব তরুণ প্রজন্মের মধ্যে হ্রাস পাইয়ে দিচ্ছে সরকার। এই জায়গাটায় দাঁড়িয়ে
আমাদের নির্দিষ্ট কথা, আমি এটা আজকে থেকে বলছি না, আজ প্রায় 1.5 বছর হয়ে গেল। আমি তো বললাম 2020 সালের তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তাকে চিঠি লেখা থেকে আমরা শুরু করেছিলাম। কবে থেকে বলে যাচ্ছি যে আপনি ডিজিটাইজেশনও যদি করেন সেটা 100% সমস্ত দরিদ্র অনগ্রসর ছাত্রছাত্রীর কাছে প্রযুক্তির সুফল পৌঁছক তার ব্যবস্থা করেন। এটা করা এমন কিছু কঠিন না, সরকার চাইলে পারে। দেশের সরকার চাইলে কি না পারে। এই যে অক্সফ্যামের রিপোর্ট বেরিয়েছে নতুন, দেখছো তো, এই যা আমাদের দেশের যারা বড়লোক আছে 1% যদি ওয়েলথ ট্যাক্স তাদের উপর থেকে নেওয়া হয়, 1% ওয়েলথ ট্যাক্স নিলে কত কি করে ফেলা সম্ভব সরকারের পক্ষে। মানুষের কাছে প্রাত্যহিক অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের সমস্যা মেটানো সম্ভব। রাজ্য সরকারও যদি চায় পারে, কিন্তু এই সরকারের সদিচ্ছার অভাব, এই সরকারের প্ল্যানিংয়ের অভাব, এই সরকারের প্রায়োরিটির অভাব। এই সরকার প্রায়োরিটি মনে করে না লেখাপড়ার জন্য বন্দোবস্ত করাটাকে। সে প্রায়োরিটি করবে তার টাকা পয়সা সে অন্য কাজে লাগাবে, সে মোচ্ছব করবে। আমরা নির্দিষ্টভাবে এই সরকার যেভাবে চলছে শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ভেঙে পড়ছে এবং এই ক্ষতি দীর্ঘমেয়াদী হবে। আমরা এই জন্য শঙ্কিত, আমরা উদ্বিগ্ন। আমরা দেখছি যে একদিকে যখন অনলাইন শিক্ষা ব্যবস্থার দিকে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অনলাইন শিক্ষা ব্যবস্থার দিকে সরকার আগ্রহী দেখাচ্ছে, ঠিক তখন পাশাপাশি আমরা দেখছি ডেটা প্যাকের দাম বাড়াচ্ছে কোম্পানিগুলোকে। তো সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উপরে ব্যাপক একটা ইফেক্ট পড়ছে। এর মধ্যে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পাচ্ছেন, যেখানে একদিকে সিম কোম্পানিগুলো তাদের ডেটা প্যাকের রিচার্জের দাম বাড়াচ্ছে, অন্যদিকে সরকার চাইছে ডিজিটালকরণ হোক শিক্ষা? এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি কি মনে করছেন রয়েছে? সরকার যদি চাইতো শিক্ষার ডিজিটালকরণ হোক, আমি আগের কথাটা যেটা বললাম যে প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছে যাক, এটা যদি সরকারের দৃষ্টিভঙ্গি হতো স্বাগত জানাতাম। কিন্তু সরকার চাইছে আমরা কোনো দায়িত্ব নেব না, সরকারি শিক্ষা ব্যবস্থা লাটে উঠে যাক, ভোগে চলে যাক, কতগুলো অনলাইন ক্লাসের কোম্পানিকে দিয়ে তাদের লাগাম ছাড়া লাভ করার সুযোগ সুবিধা করে দেবো। ভিতর থেকে কোনো টেবিলের তলায় কিছু সেটিং হয়েছে কিনা জানি না, আমি তো দেখছিলাম ক্লাস 10-এর বোর্ড না ক্লাস 12-এর বোর্ডের প্রধান, তিনি অনলাইন, তার স্কুল কলেজ খুলছে না আর তিনি অনলাইন ক্লাসের কোম্পানি কত ভালো সেই তাদের বিজ্ঞাপন দিচ্ছেন। ফলত ননসেন্স। এর সাথে যেটা যুক্ত হয়েছে যে মোবাইল কোম্পানিগুলো তারা যেভাবে ডেটার খরচ বাড়িয়ে দিয়েছে, ডেটা প্যাকের খরচ বাড়িয়ে দিয়েছে, এটা প্রথম থেকে মাথায় রাখা উচিত ছিল। গরিব ছেলেমেয়ে, বাবা মার কাজ চলে গিয়েছে লকডাউনে, মজুরি কমে গেছে, মাইনে কমে গেছে, ছাঁটাই হয়েছে, কত রকম সমস্যা। সে কি করে এখন 500 না 700 টাকা হচ্ছে 3 মাসের প্যাকেজের দাম দাঁড়িয়েছে, 700 টাকায় গিয়ে দাঁড়িয়েছে জিওর প্যাকেজের দাম, কি করে পারবে? আমার কথা হচ্ছে যে নির্দিষ্ট আকারে সরকারের এই দায়িত্বগুলো নেওয়া উচিত ছিল। প্রথম সর্বনাশটা করেছে মোদী সরকার, তার গুজরাটি ভাইদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিএসএনএলের সর্বনাশ করেছে। বিএসএনএল ঠিক একইভাবে ভারতীয় রেলের যেভাবে সর্বনাশ করছে, এয়ার ইন্ডিয়া যেভাবে বেচে দিল, আমাদের দেশের অন্যান্য কলকারখানা, রাষ্ট্রায়ত্ত শিল্প যেভাবে বেচে দিচ্ছে, সরকারি ব্যবস্থার অংশ বিএসএনএল, সেই বিএসএনএলকে লাটে তুলে দেওয়া, সর্বনাশ করে দেওয়া নরেন্দ্র মোদীর আমলে তো হলো। এবং এটা তো এমনি হলো না, বিএসএনএলকে শুকিয়ে মারল সরকার, একই সাথে জিও বা ইত্যাদি আম্বানিরা, রিলায়েন্স, এরা যাতে ফুলে ফেপে ওঠে তার বন্দোবস্ত করে দিল। আম্বানি প্রথম কিছুদিন হচ্ছে যে যখন মানুষকে মুরগি করার দরকার ছিল তখন ফ্রিতে দিয়েছে, তারপর আস্তে আস্তে মনোপলি মার্কেটের চেহারা নিয়েছে এবং এখন ইচ্ছে মতো বাড়াচ্ছে, এখন ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। সরকার নেই, কেউ বলার নেই, আম্বানিকে শাসন করার কেউ নেই, কন্ট্রোল করার কেউ নেই। আরও অন্যান্য যারা আছে তারাও বাড়িয়েছে, আম্বানি আবার জিএসটি নিচ্ছে। ফলত যে লাগাম ছাড়া লেখাপড়ার খরচ ইতিমধ্যে অন্যান্য কারণেই সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে প্রতি বছর বাজেটের টাকা কমিয়ে আনছে কেন্দ্রের সরকার। আমাদের রাজ্যের সরকারের ক্ষেত্রেও 2010 সালে বামফ্রন্ট সরকারের শেষের দিকে শিক্ষা খাতে খরচে বাজেটের অ্যালোকেশনে গোটা দেশের মধ্যে 4 নম্বরে ছিল বামফ্রন্ট সরকার, পশ্চিমবঙ্গ সরকার। 2018-19 না 2020-21 হিসেব আমি দেখছিলাম, গোটা দেশের মধ্যে শিক্ষা খাতে খরচে পশ্চিমবঙ্গ সরকার 17 নম্বরে চলে এসছে। ফলত শিক্ষা খাতে খরচ করবো না, ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে খরচা করবো না, শিক্ষক নিয়োগ করবো না, ফি কমানোর জন্য ছাত্রদের ঘাড়ে যাতে না পড়ে ফিয়ের বোঝা তার জন্য বাড়তি ভর্তুকি দেবো না, পারলে মিড ডে মিল থেকে একেবারে ফেলোশিপ, স্কলারশিপ, যেখানে যা পারবো টাকা ঝেড়ে দেবো। সেই টাকা ঝেড়ে শাসক দলের নেতা মন্ত্রীরা রয়্যাল স্ট্যাগের চশমা পরে মোচ্ছব করবেন, ঘুরে বেড়াবেন। ফলত লেখাপড়ার যা বন্দোবস্ত সেটা সর্বনাশ হবে এবং তার ভেরি মাচ তার পার্ট হয়ে গিয়েছে এই মোবাইল কোম্পানিগুলি, এই ডেটা প্যাকের সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলি। এরা লাগাম ছাড়া খরচ বাড়াচ্ছে, এদের কন্ট্রোল করার কেউ নেই। বিএসএনএলকে পুনরুজ্জীবিত করার কথা সরকারের, তারা সেটা করছে না। আমরা এই যে কথাটা বলি, আমি খুব কঠিন কথায় যেতে চাই না, ক্রোনি ক্যাপিটালিজম, ধান্দার ধনতন্ত্র। ক্রোনি কথাটার মানে হলো ইংরেজিতে স্যাঙাত, বন্ধু।
আম্বানি, আদানি, এই স্যাঙাতদের নিয়ে মোদির সরকার চলছে। যেরকম এক সময় সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু এই স্যাঙাতদের নিয়ে মমতা ব্যানার্জি সরকার চলার চেষ্টা করেছে। এখনও এইসব অনেক রকম সুদীপ্ত সেন জেলের বাইরে আছে, যারা তৃণমূল সরকারকে ভরসা জুগিয়ে চলছে। এই স্যাঙাতদের লাভ হয়, বন্ধুদের লাভ হয়। এই যদি সরকারের নীতি হয় তাহলে ন্যাচারালি ডেটা প্যাকের খরচ এইভাবে বাড়ছে এবং গরিব ছাত্রদের পক্ষে লেখাপড়ার এই খরচ বহন করা অসম্ভব হয়ে যাচ্ছে। জুমে ক্লাস করলে তো মুহূর্তে জিবি চলে যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 1 জিবি খরচ হয়ে যায়। আরও যদি তোমার জুম কেন, অন্যান্য যা আছে গুগল মিট থেকে শুরু করে সবেতেই ব্যাপক খরচ বাড়বে। তাহলে তুমি ওয়াইফাই জোন করে দাও, ফ্রি ওয়াইফাই জোন করে দাও। তাহলে তুমি এইটা দায়িত্ব নাও যে আচ্ছা আমি তোমার ডেটা প্যাকের খরচ বহন করার দায়িত্ব নেবো, সরকার নাও। তুমি অন্য 5 রকম এদিক ওদিক করে বেড়াচ্ছ, এইগুলো করছো না। তৃণমূল সরকারের প্রবলেমটা হচ্ছে, আমি যে কথা বলে শেষ করব, তারা চট করে হাততালি পাওয়ার মতো ঘোষণায় বিশ্বাসী। এই যেমন ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এখন দেখা যাচ্ছে 100টার মধ্যে 90টা অ্যাপ্লিকেশান ব্যাংক গ্রহণ করছে না। কত % ইন্টারেস্ট দেওয়া হবে আর কি, ইন্টারেস্টেই ধার দেওয়া হবে, তাই নিয়ে এখন ব্যাংকের সাথে সরকারের ঝগড়া লাগছে, ছাত্রের সাথে ব্যাংকের ঝগড়া লাগছে। সরকার 2%-এর গ্যারান্টার, মাছের তেলে মাছ ভাজা হবে। ওটা তো ফান্ড নয়, এড নয়, স্টুডেন্ট এড বা স্টুডেন্ট স্কলারশিপ তো নয়, স্টুডেন্ট ক্রেডিট। মানে তুমি ধার নেবে, তোমাকে পরে ওই টাকা শোধ করতে হবে, না হলে ব্যাংক তোমার ঘটি বাটি চাটি বেচবে। এই যে টাকা ধার দেবে কেন সরকার? সরকার যদি দেয় তাহলে সে এড দেবে। এড দেওয়ার বেলায় তুমি 500 টাকার বেশি মা কাকিমাদের দিতে পারছো না, আর তুমি ওদিকে লাফাচ্ছ যে 15 লাখ টাকা অবধি তুমি ধার নাও, আমি তোমার সাথে আছি। সরকার 2%-এর গ্যারান্টার, তার বেশি দায়িত্ব সরকার নেবে না। এই ধরনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ব্লাফ কতগুলো, যেগুলো আদতে মানুষের সর্বনাশ হবে। ভবিষ্যতে ঋণের জালে, অসুবিধার জালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাবে মানুষ। স্থায়ী সমাধান করছে না সরকার। স্থায়ী সমাধান করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয়, স্থায়ী সমাধান করতে গেলে এড তার বন্দোবস্ত করতে হয়, সাবসিডির ব্যবস্থা করতে হয়। এই সব না করে মাছের তেলে মাছ ভাজার লাইনে গেলে যা হবে, কিছু হাততালি বাজছে কিন্তু আলটিমেটলি কাজ হচ্ছে না। এবং এই তোমার মোবাইলের ডেটা প্যাকের খরচ যেভাবে বাড়ছে, এটা ভেরি মাচ পার্ট অফ দ্য হোল এডুকেশনাল প্রবলেম যা আছে এই মুহূর্তে। কিন্তু একটা কথা উঠছে যে আপনি যেমন আজকে মিডিয়ার সামনে, আজকে আমাদের ক্যামেরার সামনে আপনি এই সরকারের সমালোচনা করছেন। সাধারণ মানুষের একটা অভিযোগ যে বামপন্থীরা বা এসএফআইয়ের মতো এই ছাত্র সংগঠনগুলো এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদে গর্জে ওঠে, কিন্তু কোথাও যেন দেখা যাচ্ছে তাদের কোনো প্রতিবাদ নেই, তাদের কোনো গর্জন নেই, তারা কোথাও যেন একেবারে গুটিয়ে যাচ্ছে। অনেকেই আবার অভিযোগ করে বলেছেন তৃণমূলের সঙ্গে সখ্যতা তৈরি করেছে, বা তৃণমূলের সঙ্গে বা শাসক দলের সঙ্গে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, ফলে তারা এই আন্দোলন থেকে পিছু পাচ্ছে। এইটা নিয়ে কি বলবেন? শুধু মিডিয়ার সামনে কথা বলে, মানে প্রচারে থাকার জন্য, আসলে বাস্তবের ময়দানে নেই প্রতিবাদে। আজকে 19শে জানুয়ারি এসএফআই কর্মী বারুইপুরের সৈফুদ্দিন মোল্লা, এসএফআই নেতা ছিল, নিজের গ্রামে মাস্টার ছিল, ছাত্রদের পড়াতো। সূর্যকান্ত মিশ্রর মিটিং শুনতে গেছিল, বাড়ি ফেরার পথে বাঁশবনে পিটিয়ে তাকে তৃণমূল মেরে ফেলে। যখন সৈফুদ্দিনের নিথর দেহ পাওয়া যায়, এই তৃণমূল আমলের ঘটনা, গোটা শরীরে একটা হাড় অবশিষ্ট ছিল না। আমি সৈফুদ্দিন মোল্লার সংগঠনও করব আর তৃণমূলের সাথে সেটিংও করব, এইটা একসাথে হতে পারে না। কারা বলছেন আমি জানি না। আমি বরং এইটুকু বলতে পারি তোমাকে যে কথা আমি শুরুতে বললাম, যে হ্যাঁ, কোভিড, করোনা ইত্যাদির মধ্যে তো অবশ্যই আন্দোলন করার স্কোপ খানিকটা কমে এসেছে, ফর্ম খানিকটা কমে এসেছে। চাইলেই বিরাট আকারের মিটিং, মিছিল, অবরোধ ইত্যাদি করতে পারছি না। ইচ্ছা হচ্ছে করতে, যে পরিমাণ সরকার অসভ্যতা করছে, দুটো সরকারই, তাতে করে ইচ্ছা হচ্ছে রাস্তায় নেমে পড়তে। বিভিন্ন সময় কোভিডের মধ্যে তো বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে আমাদের গোটা সমাজকে। সংকটের সামনে দাঁড়িয়ে দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে তো সবসময় রাস্তায় সেইভাবে নামতে পারছি না। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও গত 2 বছরে সরকারি ভুল নীতির বিরুদ্ধে গঠনমূলক প্রতিবাদ যদি কেউ করে থাকে, সেটা একমাত্র বামপন্থী ছাত্ররা করেছে। সে বামপন্থী ছাত্রদেরও মধ্যে অগ্রভাগে এসএফআই এটা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যা যা এতক্ষণ ধরে বললাম, প্রতিটি অভিযোগের তো বাস্তবতা আছে। সরকারি ব্যর্থতার যা যা খতিয়ান বললাম, বাস্তবতা আছে। তো এর বিরুদ্ধে টিএমসিপি এগুলো সম্পর্কে, নিজেদের দলের সরকার সম্পর্কে, যখন বামফ্রন্ট সরকার ছিল তখন এসএফআই তো বামফ্রন্ট সরকারের কোনো কাজ দেখলে সেটা যদি সবটা ঠিকঠাক না মনে হতো আন্দোলন করত। টিএমসিপিকে কোথাও তুমি আন্দোলন করতে দেখেছো? কোথাও কোনো বিষয় কথা বলতে দেখেছো তৃণমূলের ছাত্রনেতাদের? এবিভিপি কোথাও আছে? মার্কেটেও আছে? কেউ জানে কিছু বলছে কি না? ফলত যারা বলছেন এটা ঠিক যে আন্দোলনের, আমি সবসময় এই ধরনের সমালোচনা স্বাগত, এবং সমালোচকরা যদি সমালোচনা করেন আমরা সেখান থেকে শেখার চেষ্টা করি। অবশ্যই আন্দোলনের ধার বাড়ানো উচিত, বাড়াতে পারলে খুব ভালো হয়।
আমরা সেই চেষ্টাই করছি, কিন্তু কোভিডের বাস্তবতার মধ্যে যা চাইছি সেটা সবসময় পারছি না, তো সেটা বাস্তব পরিস্থিতির জন্য। তার মধ্যে দাঁড়িয়েও যেটুকু পারা যাচ্ছে আপনারা এসএফআইকে সমর্থন করুন, এসএফআই এর পাশে থাকুন। স্কুল কলেজ খোলার দাবিতে আন্দোলন থেকে শুরু করে ডেটা প্যাকের খরচ কমানোর দাবিতে আন্দোলন, আরও অন্যান্য যা বিষয় আছে, এসএফআই টানা রাস্তায় আছে। এসএফআই এই আন্দোলনে সামনের সারিতেই থাকবে। আমরা দেখছি যে রাজ্য সরকার গঙ্গাসাগরের মেলার জন্য ছাড় দিচ্ছে, অন্যদিকে সেখানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হচ্ছে। অন্যদিকে আব্বাস সিদ্দিকী যখন ইসলামিক ধর্মসভা করছে তখন তার বিরুদ্ধে সরকারেরই লোকজন, পুলিশ তার নামে এফআইআর করছে। অন্যদিকে আমরা দেখছি 25শে ডিসেম্বরের জন্য, বড়দিনের জন্য বিশাল ছাড় জমায়েত। আবার ঠিক তার পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নবী দিবসকে সরকারিভাবে কোনো ছাড়পত্র দেওয়া হচ্ছে না, ব্যান করা হচ্ছে যে নবী দিবস করা যাবে না। এই যে সরকারের দ্বিচারিতা, কোথাও কি মনে হচ্ছে যে সরকার হিন্দুত্ববাদী বা আরএসএস এর এজেন্ডাকে বাস্তবায়ন করছে, এরকম কিছু মনে হচ্ছে আপনার? এখন এসব কথা আমরা খানিকটা বোঝানোর চেষ্টা করেছিলাম, ভোটের আগে বা তার আগেও দীর্ঘদিন ধরে বোঝানোর চেষ্টা করেছিলাম। একবার যে বিজেপির নুন খেয়েছে, একবার যে বিজেপির সাথে সরকার করে এসছে দিল্লিতে, একবার যে বিজেপির সাথে অবধি জোট করেছে, সে তার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এখন আমাদের কিছু মানুষ বললেন যে বাবা এখন এইসব বলো না, এইসব বললে বিজেপি চলে আসবে, তাই এখন চাঁদ সদাগর যেভাবে বাহাতে মনসা পুজো করেছিল, দরকার হলে ওই রকম করে হলেও এখন বিজেপিকে আটকানোর জন্য এদেরকেই রেখে দিতে হবে, এদেরকেই ভোট দিতে হবে। দিলেন, একটা অংশের মানুষ তো দিয়েছেন, কিন্তু আমাদের কাছে এই বোঝাপড়া কোথাও কোনো দিন কোনো অবস্থায় আমাদের কোনো অস্পষ্টতা নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মনিরপেক্ষতা প্রশ্নের ঊর্ধ্বে নয়। যিনি বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব, আচ্ছা বিজেপি পশ্চিমবঙ্গে তাদের প্রথম এমপি পেয়েছিল, তখন কে ছিল গো বিজেপির সাথে জোটে? ওই যখন তপন শিকদার জিতলেন দমদমে। বিজেপি যখন কলকাতায় পুরো বোর্ড চালিয়েছে, এরকম হয়েছে তো, তৃণমূলের মেয়র আর বিজেপির ডেপুটি মেয়র। ফলত বিজেপির সাথে দিল্লিতে সরকার করে এসছেন একাধিকবার। আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, এখন জানি না, এখন নাচ গান করতে দেখি, শোভন চ্যাটার্জি। তিনি যেদিন তৃণমূল ছাড়লেন, তিনি মিডিয়াকে ডেকে বলেছিলেন যে 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল কংগ্রেস ভেঙে আরএসএসের পরামর্শে, বিজেপির পরামর্শে। আমরা বলছি না, আমরা তো ওইগুলো বলার চেষ্টা করলাম, খানিকটা বিজেমুল টিজেমুল ইত্যাদি বলেছিলাম। সেটার মধ্যে অনেকে আমাদের বললেন যে না ওটা সবটা ঠিক বলনি, আমরাও পরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই, বিজেপির সাথে অন্য কাউকে গোলানো যায় না। কিন্তু এই যে কথাটা, তো আচ্ছা আমাকে বলো তো, রাজীব ব্যানার্জি কোভিডের ফার্স্ট ওয়েভের সময় ধর্মনিরপেক্ষ ছিল, সেকেন্ড ওয়েভের সময় সাম্প্রদায়িক হয়ে গেল, আবার এখন থার্ড ওয়েভের সময় ধর্মনিরপেক্ষ হয়ে গেল। এ হয় একটা মানুষের সম্ভব? হয় নাকি এরকম? সব্যসাচী দত্ত সেকেন্ড ওয়েভের সময় বিজেপি করতো, থার্ড ওয়েভের সময় তৃণমূল করছে। ও দুদিন আগে দাঙ্গাবাজদের সমর্থনে কথা বলতো, এখনও এসে বিরাট ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। হয়? এই লোকগুলোকে নিয়েই তো তৃণমূল তৈরি। ধর্মের রাজনীতি বামপন্থীদের সময় দীর্ঘদিন বামপন্থীরা সরকার চালিয়েছেন, যে যার মতো ধর্ম পালন করেছেন, কোথাও কোনো দিন অসুবিধা হয়নি কারো, যে যার মতো থেকেছেন, মিলেমিশে থেকেছে, কারুর কোনো ব্যক্তিগত ধর্মাচরণের জায়গাতেও কোনো অসুবিধা হয়নি। এই যে ধর্মকে রাজনীতির মূল ইস্যু বানিয়ে দেওয়া এবং ধর্ম রাজনীতিকে গুলিয়ে ফেলা, এক করিয়ে দেওয়া, এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে ভোট, তার ভিত্তিতে দাঁড়িয়ে আরও 5টা জিনিস, তৃণমূলের অবদান। সেই তৃণমূল, আমি বললাম একটু আগে তোমাকে, বাঘের পিঠে সবার হয়ে যাওয়া, এবং এখন এসে বুঝতে পারছে এই সংখ্যালঘু মানুষের উপর চরম অপমান করেছিলেন যেদিন বলেছিলেন যে যে গরু দুধ দেয় তাকে তো আমি দেখবই, বলেছিলেন তো, চরমতম অপমান ছিল এটা। মানুষকে মানুষ হিসেবে দেখেন না, ভোট হিসেবে দেখেন, ভোট ব্যাংক হিসেবে দেখেন। এখন কেউ বুঝিয়েছে যে না আপনি তো মুসলমানদের খানিকটা ভোট টোট পেয়েছেন, এখন আপনাকে হিন্দুদের ভোট পেতে হবে, ওই জন্য এখন হিন্দুদের ভোট পাওয়ার জন্য যা যা করার করছেন। আর করছেন মানে এ তো পলিটিক্যালি ভিন্ডিকটিভ সরকার, এইটা করতে দেবো ওইটা করতে দেবো না, অমুক জায়গায় ওই মেলা করতে দেবো কিন্তু তমুক জায়গায় তমুক কর্মসূচি করতে দেবো না, পলিটিক্যালি ভিন্ডিকটিভ আছেন। সে তো বোঝা যাচ্ছে ভাঙড়ে যেভাবে বামপন্থী কর্মীদের উপর, আইএসএফ কর্মীদের উপর যে পরিমাণ অত্যাচার করছে, যে পরিমাণ থানায় কেস, ফলস কেস থেকে শুরু করেছে ভাঙড়ে, ক্যানিংয়ে ইত্যাদি অন্যান্য জায়গায়। কিন্তু আমি বলছি যে এর সাথে এটার মূলটা বুঝতে হবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার রাজনীতিতে, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা সমস্তটার সাথে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে এক করে দিয়ে বিজেপির ডেকে আনার জমি তৈরি করেছেন, বিজেপিকে বেড়ে ওঠার জমি তৈরি করেছেন, এবং সাম্প্রদায়িকতা কেন্দ্রিক রাজনীতিতে এমনভাবে জড়িয়ে গিয়েছেন, এখন তাকে খালি মাথায় রাখতে হচ্ছে যে আচ্ছা অমুককে খুশি করতে হবে, তমুককে খুশি করতে হবে, তমুকের কাছে ভোট পাওয়ার জন্য যেতে হবে। ধর্মীয় আশ্রমের নেতা
তিনি গিয়ে বলছেন যে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এই তো হয়েছে তো কদিন আগে। আমার কথা হচ্ছে যে এই জায়গায় আসারই তো বাংলার রাজনীতিতে দরকার ছিল না। আমরা যখন ছোট ছিলাম, সিপিএম এবং কংগ্রেস যখন বাংলার রাজনীতিতে যুযুধান পক্ষ, তখন রাজনীতির ইস্যু ছিল কোথায় কোন কলকারখানা হচ্ছে না, কোথায় কে চাকরি পাচ্ছে না, আচ্ছা চাষের খরচ এই বছর ফসলের দাম ভালো মতো পাওয়া যায়নি, এইসব নিয়ে বিরোধীরা আমাদের বামফ্রন্ট সরকারের বিরোধিতা করত। বা যখন এর আগে কংগ্রেসের সরকার ছিল, বামপন্থীরা যখন লড়াই করেছেন, তারা ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে লড়াই করেছেন, তারা লেখাপড়ার ফি কমানোর দাবিতে কেরোসিনের খরচ বাড়ার বিরুদ্ধে লড়াই করেছেন। এই যে মমতা ব্যানার্জি এবং বিজেপি হাত ধরাধরি করে এসে পশ্চিমবাংলাকে সাম্প্রদায়িক রাজনীতির পীঠস্থান বানিয়ে দিলেন, এই অপরাধ ইতিহাস বলবে যে মমতা ব্যানার্জির এই অপরাধের জন্য তাকে কোনোদিন ক্ষমা করা যায় না। পশ্চিমবাংলা একটা বর্ডার স্টেট, তার এত বৈচিত্র্যময় রাজ্য, অত্যন্ত ডেলিকেট, অত্যন্ত স্পর্শকাতর কতগুলো বিষয় রয়েছে। সেখানে যেভাবে আরএসএসকে ডাকলেন, সেখানে যেভাবে বিজেপিকে ডাকলেন, ডেকে এনে বাড়ানোর, তাদের বেড়ে ওঠার জায়গা করে দিলেন। জ্যোতিবাবুর সময়, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তো ছিল না। আমরা যদি আজকে বলি যে জ্যোতিবাবু যেদিন বাবরি মসজিদের ঘটনা হয় এবং তারপরে দাঙ্গা হয় গোটা দেশ জুড়ে, জ্যোতিবাবু পরিষ্কার রেডিওর সামনে, দূরদর্শনের সামনে এসে একবার খালি বলেছিলেন, আমি পুলিশকে বলেছি কে দাঙ্গা করছে দেখলে গুলি চালিয়ে দিন। সব ঠান্ডা হয়ে গেছিল। কলকাতায় তো হয়নি কিছু। বুদ্ধদেব ভট্টাচার্য তো আমাদের ছোটোবেলায় মনে আছে, পরিষ্কার বললেন যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব। ওই মাথা ভেঙে দেব কথাটাকে ধরে মিডিয়া সেই সময় অনেক হইচই করলো। কিন্তু কি ভুল বলেছিলেন? এখন যিনি মুখ্যমন্ত্রী, এখন যিনি সরকারে আছেন, তিনি ওইভাবে সোজাসুজি সাম্প্রদায়িকদের বিরুদ্ধে লড়াই করতে পারেন না, কারণ তিনি সাম্প্রদায়িক আরএসএসের হাত ধরেই বড় হয়েছেন। একটা কথা সবসময় উঠে আসে যে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, আবার অনেকেই সিপিআইএম ছেড়ে, বামপন্থী ছেড়ে তৃণমূলে যোগদান করেছে, কেউ কেউ আবার বিজেপিতেও যোগদান করেছে। তো আপনি তো একজন এসএফআইয়ের নেতা, আপনার কোনো দিন এরকম অফার আসেনি মানে দলে যোগদান করার জন্য বা কোনো কিছু? সে কিছু এসেছে, যাই হোক, সে এসেছে। কারা দিয়েছে, তৃণমূল নাকি বিজেপি? সে অনেক কথা বলতে হয়, ছেড়ে দাও, আমি আর সেসবের মধ্যে যাব না। কিন্তু অফার এসেছে, এবং আমি এখন তোমার সামনে যেভাবে হাসছি, আমি এবং আমার মতো অজস্র বন্ধুবান্ধব, আমাদের প্রজন্মের, আমাদের থেকে একটু বড়, একটু ছোট, তরুণ প্রজন্মের যারা বামপন্থী আন্দোলনের সাথে এসেছি, আমরা তো আদর্শের টানে এসেছি। ফলত যারা এইসব অফার দেন তাদের দিকে তাকিয়ে এইরকমভাবেই একবার হেসে দিলে তারা এর উত্তর পেয়ে যান, তারা আর দ্বিতীয়বার কিছু বলেন না। একেবারে প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম এসএফআইয়ের রাজ্য সভাপতি সৃজন ভট্টাচার্যের সঙ্গে। আমরা আলোচনায় একেবারে শেষ করব। শেষ করার একেবারে শেষ মুহূর্তে বলবো যে আমরা জানি এসএফআই মানে একটা প্রতিবাদী কণ্ঠ, এসএফআই মানে প্রতিবাদী চরিত্র, নতুন প্রজন্মের কাছে একটা অনুপ্রেরণা। তো আজকে সৃজনদার মুখ থেকে একটা সেই প্রতিবাদী কণ্ঠের একটা কবিতা শুনতে চাই, একেবারে শেষ। কবিতা? আচ্ছা ঠিক আছে, এটা আমাকে ও বলল এক্ষুনি, হাতের সামনে দেখলাম কি আছে না আছে, সেই করতে গিয়ে আমি এটা শোনাতে পারি। এই কবিতাটার নাম কমিউনিস্ট পার্টির কবিতা। এখনও যারা ছায়ার নিচে জিরিয়ে নিয়ে যন্ত্রণায়, এখনও যারা হারিয়ে যেতে চায় না তবু গান শোনায়, এখনও যারা আকাশ চিরে বৃষ্টি হতে চাইছে না, আমরা কেবল তাদের, শুধু তাদের কথা বলতে চাই। এখনও অভিযোজনে যারা হয়নি তেমন অভ্যাসী, এখনও যারা শুকিয়ে যাওয়া প্রাণের কাছে প্রত্যাশী, পাল্টে গেছে মূল্য তবু বোধের মায়া ছাড়ছে না, আমরা কেবল তাদের ঘরে তাদের আলো জ্বালতে চাই। এখনও যারা খরার পাশে জরার পাশে স্বপ্নময়, এখনও যারা ধার ধারে না আর কত ঠিক শক্তি ক্ষয়, এখনও যারা ভাঙছে তবু মারতে পারা যাচ্ছে না, আমরা কেবল তাদের চাপা আগুন মাখা সলতে চাই। ভালো থাকবেন সকলে, কোভিডের সময় সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন এই পর্যন্ত, পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।